Radio Kolkata, your daily dose of happiness. প্রতি সপ্তাহের মতো আজকেও আমরা হাজির হয়ে গেছি বিজয়গড় জ্যোতিষটাই কলেজের নিজস্ব ইন্টারনেট রেডিও স্টেশন রেডিও কলকাতা স্টুডিওতে। আজকে আমাদের কৃষি বিষয়ক অনুষ্ঠান চাষবাসের আলোচিত বিষয় হল প্রাণী পালন ও গ্রামীণ অর্থনীতিতে অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের প্রভাব। এ বিষয়ে বলবেন ডক্টর ইন্দ্রনীল সামন্ত, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ভেটেরিনারি মাইক্রোবায়োলজি বিভাগ, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, কলকাতা। শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান। অনুষ্ঠানটি সাক্ষাৎকার গ্রহণে আছেন পবিত্র কুমার মণ্ডল, সম্পাদনায় সুদক্ষিণা ঘোষাল, অলঙ্করণ ও সঞ্চালনায় বেবি সর্দার, সম্প্রচার সহায়তায় রাজু সর্দার। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রাজেশ্বর সাহা। আমি বেবি সর্দার আপনাদের সাথে রয়েছি রেডিও কলকাতায়। শুনতে থাকুন আজকের অনুষ্ঠান। রেডিও কলকাতার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের অনুষ্ঠানে শুনবেন প্রাণী পালন ও গ্রামীণ অর্থনীতিতে অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের প্রভাব। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে বিশেষজ্ঞ হিসেবে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ভেটেরিনারি মাইক্রোবায়োলজির প্রধান ডক্টর ইন্দ্রনীল সামন্ত। ডক্টর সামন্ত, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। 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 হ্যাঁ, আমরা আজকে যে বিষয়টা রেখেছি প্রাণী পালন ও গ্রামীণ অর্থনীতিতে অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের প্রভাব। মানে একটু কঠিন শব্দ শুনতে মনে হচ্ছে অনেকের কাছে হয়তো, কিন্তু যদি আপনি একটু বুঝিয়ে বলেন যে এর প্রভাবে কিভাবে আমাদের গ্রামীণ অর্থনীতিটা নানাভাবে সুন্দর হয়ে উঠতে পারে, হ্যাঁ, কোন কোন দিকে আমরা খেয়াল রাখবো, মানে এটা কি বোঝায় অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, এটা প্রথমে বলুন যে কি বুঝি এটা বলতে আমরা। আচ্ছা, আমরা সবাই জানি এটা যে মানুষ, পশু পাখির দেহ আর পরিবেশে বেশ কিছু উপকারী আর অপকারী জীবাণু সবসময় এরা সংখ্যায় বাড়তে থাকে, মানে এরা আছে এবং সংখ্যায় বাড়ে। এখন এই সংখ্যা বৃদ্ধির সময় মিউটেশন বলে একটা বৈজ্ঞানিক ঘটনা ঘটে আর কি, এবং তার ফলে দেখা যায় যে যে সমস্ত জীবাণু অ্যান্টিবায়োটিকের সংস্পর্শে আসে তারা অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমিয়ে দেয়, দিয়ে নিজেরা বেঁচে থাকার চেষ্টা করে। এখন পৃথিবীর নিয়ম হচ্ছে সবাই বেঁচে থাকতে চায়, আমরা যেমন বেঁচে থাকতে চাই ওরাও বেঁচে থাকতে চায়। তো কাজেই আমরা যখনই ওদের বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, তো স্বাভাবিকভাবেই সেটার হাত থেকে কিভাবে রক্ষা করা যায় তার জন্য ওরা নানান রকম কার্যক্রম করে। এই ঘটনাটাকে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বলে। এখন এর ফলে কি হয় যে ওই ধরনের রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া যখন কোনো সংক্রমণ ঘটায়, সেটা মানুষে হোক বা পশু পাখির দেহে হোক, তখন কিন্তু ওই অ্যান্টিবায়োটিক দিয়ে তার আর চিকিৎসা করা সম্ভব হয় না, যার ফলে কোনোভাবেই ওদেরকে আর মারা যায় না। তখন কি হয়, সংক্রমণের প্রভাব ক্রমশ বাড়তে থাকে এবং তার ফলে কিন্তু মানুষের মৃত্যু হয়। এরকম বহু ঘটনা আছে যেখানে খুবই দুর্ভাগ্যবশত ভাবে যে মানুষ মারা গেছেন, আর পশু পাখি তো মারা যায়ই। তো এই প্রসঙ্গে আরেকটা জিনিস উল্লেখ করব যে আমরা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ঘটনা দেখি, বহু সৈন্য যারা বিভিন্ন যুদ্ধে বিভিন্নভাবে আহত হয়েছিলেন তাদের কিন্তু প্রাণ বাঁচিয়েছিল এই অ্যান্টিবায়োটিক। মানে এক সময় এটা একটা জীবনদায়ী ওষুধ হিসেবে গণ্য করা হতো, যেটা কিন্তু বর্তমানে আর হচ্ছে না। এই ঘটনাটার ফলে, এই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ফলে সেই জীবনদায়ী ক্ষমতাটা এই ওষুধগুলোর আর থাকছে না। আচ্ছা আচ্ছা, মানে সেটা তারা সহ্য করে নিয়েছে, তাদেরকে মানে পরিবর্তন করে নিয়েছে, তাই তো? নিজেদের মধ্যে কিছু গঠনগত পরিবর্তন তারা করে, যার ফলে এটা আর কাজ করে না।
আচ্ছা আচ্ছা। মানব জীবন ও সমাজে AMR এর প্রভাব কি, যদি একটু বুঝিয়ে বলেন। হ্যাঁ, হ্যাঁ, মানব জীবনের প্রভাব বলতে যেটা বলছিলাম যে মানুষের মৃত্যু হার অনেকটাই বেড়ে গেছে এবং গবেষণায় দেখা গেছে যে 2050 সালের মধ্যে প্রায় 10 মিলিয়ন লোক এই AMR এর ফলে মারা যাবেন, এরকম একটা সম্ভাবনার কথা বলা হয়েছে। এবং অলরেডি 2019 সালে প্রায় 1.2 মিলিয়ন লোক গোটা পৃথিবী জুড়ে এই হুম ব্যাকটেরিয়ার অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের কারণে মারা গেছেন। এই যে মৃত্যু হার, এটা খুব কম নয়, এটা কিন্তু ক্যান্সারের থেকেও বেশি। ইভেন হুম ডায়াবেটিস, টিটেনাস, যে সমস্ত রোগ নিয়ে আমরা সাধারণত আলোচনা করি আর কি, তার থেকে হুম কিন্তু এটা অনেক বেশি। কিন্তু এটা নিয়ে কথা খুব একটা হয় না, কেউ আলোচনা করেন না। সেই জন্য এটাকে অনেক সময় সাইলেন্ট কিলারও বলে। মানে এটা চট করে বোঝা যায় না, কারণ এটা নিজে কোনো রোগ নয়, যার ফলে হুম বুঝতে পারা যায় না যে এর ফল কি হতে পারে। আর একটা খুব মারাত্মক প্রভাব হচ্ছে যে, যেটা আমাদের প্রাণী পালনের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা হচ্ছে প্রাণী মারা গেলে খুব স্বাভাবিকভাবেই প্রাণীজাত উৎপাদনটা অনেকটাই কমে যায় এবং তাতে খামারি বন্ধুর ক্ষতি হয়। আর ওভারঅল কিন্তু এক একটা দেশে যে মানে সূচকটা আছে, জিডিপি বলি আমরা যাকে, গ্রস হুম হুম ডোমেস্টিক প্রোডাক্ট, হুম তো হুম। সেই জিডিপির মানও অনেকটাই কমে যায় এই AMR এর ফলে। এগুলো কিন্তু গবেষণায় প্রতিষ্ঠিত সত্য আর কি। আচ্ছা, তাহলে প্রাণী পালক এবং যারা আমাদের বন্ধুরা রয়েছেন তাদের জীবন এবং অর্থনীতিতে একটা তো নিশ্চয়ই ভালো প্রভাব রয়েছে, তাই তো? নিশ্চয়ই, নিশ্চয়ই। আচ্ছা। আহ, এই বিষয়ে একটা যে কথা বলার, যেটা হচ্ছে যে হ্যাঁ। লাভজনক প্রাণী পালন করতে গেলে আমরা সবাই জানি যে একটা অন্যতম মূল প্রতিবন্ধকতা হচ্ছে সংক্রামক রোগ। এখন হুম সংক্রামক রোগের সুচিকিৎসার প্রয়োজন, অথবা টিকাকরণ করে সংক্রামক রোগটাকে প্রতিহত করা যায়। কিন্তু সমস্ত সংক্রামক রোগের টিকা পাওয়া যায় না। তখন কি হয়, প্রাণীটা যদি অসুস্থ হয় তাহলে আমরা চিকিৎসকের কাছে নিয়ে যাই এবং তিনি ওই উপযুক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করে তার চিকিৎসা করেন। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে কি যে উপযুক্ত মাত্রায় অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা সত্ত্বেও চিকিৎসায় কোনো কাজ হচ্ছে না, ফলে আলটিমেটলি প্রাণীটা মারা যাচ্ছে। এবং এটা শুধু একটা দুটো প্রাণীর ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, কারোর বাড়িতে যদি একটা গোটা প্রাণীর দল থাকে বা মুরগির ক্ষেত্রে যেমন একটা গোটা ফ্লক যদি থাকে, তাহলে কিন্তু পুরোটাই এর দ্বারা প্রভাবিত হয়। যেটা খুব সাধারণভাবে আমরা বলি যে মড়ক লেগেছে। হুম হুম হুম। মড়ক আগেও লাগতো, কিন্তু আগে মড়ক লাগলে এই ধরনের ওষুধ ব্যবহার করে তাকে নিয়ন্ত্রণে আনা যেত, কিন্তু এখন কিন্তু কোনোভাবেই আর নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, যার ফলে আচ্ছা প্রাণী আচ্ছা। পালকের প্রভূত ক্ষতি হচ্ছে। আর গ্রামীণ অর্থনীতি নিশ্চয়ই প্রাণী পালনের উপর অনেকটাই নির্ভরশীল, কারণ হুম হুম। প্রাণী পালন গ্রামীণ মানুষের ক্ষেত্রে একটা বীমার মতো কাজ করে, মানে ইন্স্যুরেন্স বা বীমার মতো কাজ করে, যে বিপদে আপদে পড়লে, কারুর মানুষের চিকিৎসার প্রয়োজন পড়লো বা স্কুল কলেজের খরচ ইত্যাদি মেটানোর জন্য অনেকেই কিন্তু বাড়ির ছাগল বা মুরগিটাকে বিক্রি করে সেই সময় টাকার জোগাড় করেন। কিন্তু অবশ্যই। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না, কারণ প্রাণীটিকে বাঁচানো যাচ্ছে না। তো স্বাভাবিকভাবেই গ্রামীণ অর্থনীতির উপর এর একটা খুব সাংঘাতিক একটা কুপ্রভাব আছে। তাহলে এখন উপায় তাহলে কি, মানে এটা কেন হচ্ছে, মানে? হ্যাঁ, এটা হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। একটা মূল কারণ হচ্ছে যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করার সাথে এর একটা সম্পর্ক আছে। আচ্ছা। মানে এটা হচ্ছে অনেকটা সেই চার্লস ডারউইনের একটা থিওরি ছিল, সার্ভাইভাল ফর ফিটেস্ট, আমরা জানি, আমরা সবাই ছোটবেলায় পড়েছি। হ্যাঁ 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 তো হ্যাঁ। সেটা দিয়ে এটাকে ব্যাখ্যা করা যায় যে যদি অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করি তাহলে একটা চাপ তৈরি হয় এবং সেই চাপের বিরুদ্ধে কি হয় না, সেই সমস্ত ব্যাকটেরিয়াগুলোই বেঁচে থাকে যারা এটার বিরুদ্ধে রেজিস্ট্যান্স তৈরি করতে পারে। এটাই হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, মানে ব্যাকটেরিয়ার টিকে জন্য বা থাকার জন্য, জীবাণু তাই তো? হ্যাঁ বেঁচে থাকার জন্য। যার হ্যাঁ ফলে হ্যাঁ। কি হয়, আমরা যত ব্যবহার করতে থাকি তত চাপ বাড়ে আর তত রেজিস্ট্যান্ট জীবাণুর সংখ্যাও বাড়তে থাকে। ও। এটা একটা এটা একটা দিক। হুম আরেকটা দিক হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে দূষিত পরিবেশে যে জীবাণুগুলো বাস করে তারাও কিন্তু ওই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কিছু জিন আছে, সেগুলোকে তারা বহন করে এবং একটা জীবাণু থেকে আরেকটা জীবাণুতে তারা ক্রমাগত এটা ছড়িয়ে দিতে থাকে। সেখানে হয়তো অ্যান্টিবায়োটিকের সরাসরি ব্যবহার হচ্ছে না, কিন্তু ওই জীবাণুগুলো থেকে যাওয়ার জন্য সেখান থেকেও কিন্তু প্রাণী দেহে বা মানুষের দেহে ওটা সংক্রমণ হতে পারে বা ছড়াতে পারে।
এবং আমাদের বিভিন্ন সময় এই নিয়ে অনেক গবেষণা আমরা করেছি বিভিন্ন সরকারি অর্থানুকূল্যে। তো সেখানে আমরা হুম হুম দেখেছি হুম যে যে সমস্ত প্রাণীতে অ্যান্টিবায়োটিকের ব্যবহার খুব একটা হয় না, যেমন যারা আমাদের প্রান্তিক চাষি ভাই আছেন যারা প্রাণী পালন করেন বাড়িতে, তারা যে হুম খুব বেশি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন তা নয়, কারণ হচ্ছে যে অ্যান্টিবায়োটিক খুব সস্তার জিনিস নয়। তো তারা এটা ব্যবহার করেন না যদি না প্রয়োজন পড়ে। কিন্তু সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে অ্যান্টিবায়োটিক এই রেজিস্ট্যান্ট জীবাণু সেই সমস্ত প্রাণীর দেহে কিন্তু পাওয়া যাচ্ছে, যেমন মুক্তাঙ্গন পদ্ধতিতে পালিত শূকর, এটা আমরা পরীক্ষা হুম করে দেখেছিলাম যে এই শূকরের মধ্যে যদিও অ্যান্টিবায়োটিকের ব্যবহার সরাসরি হচ্ছে না, কিন্তু শূকরগুলোকে যে কাদা মাটির মধ্যে রেখে ওগুলোকে পালন করা হয়, ওই কাদা একটা ওই রেজিস্ট্যান্ট জীবাণুর একটা উৎস হিসেবে কাজ করে। আচ্ছা এবং সাম্প্রতিককালে একটা আমরা ওই ছোট মুরগি খামার, যেগুলো হয়তো 1,000 1,500 যারা মুরগি পালন করেন আর কি, হুম তো সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে সরাসরি অ্যান্টিবায়োটিকের ব্যবহার খুব একটা নেই, কিন্তু যে পানীয় জলটা ব্যবহার করছেন বেশিরভাগ হুম ক্ষেত্রেই যারা পুকুর থেকে সরাসরি জল নিয়ে ব্যবহার করেন এবং কোনো রকম তার ট্রিটমেন্ট তো করেনই না, উপরন্তু ওটা যে ফুটিয়ে নেওয়া দরকার সেটুকুও করেন না, যার ফলে দেখা হুম, যাচ্ছে একটা অবহেলার স্টোরি, আমরা একটা নোংরা জল একটা তুলে নিলাম, হ্যাঁ, একটা ডোবা একদম বা একদম ছোট পুকুর একদম থেকে, হ্যাঁ হ্যাঁ একদম, এবং ওই জলের মধ্যে কিন্তু ওই জীবাণুগুলো থাকে এবং তারা কিন্তু ওই আচ্ছা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিনটা বহন করে, যার ফলে সেখান থেকে প্রাণীদেহে তারা ওই জিনটাকে ছড়িয়ে দেয়। প্রাণীদেহের মধ্যেও তো কিছু উপকারী অপকারী ব্যাকটেরিয়া আছে, তো হুম তাদের মধ্যে ওরা ছড়িয়ে দেয়। এইভাবে কিন্তু বিষয়টা ঘটছে আর কি, যার ফলে শুধু যে অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে হবে তা নয়, আমাদের কিন্তু পরিবেশের বিষয়টাও খেয়াল রাখা দরকার। হুম। আচ্ছা, তাহলে প্রাণীদেহ কি এইরকম অ্যান্টিবায়োটিকের ব্যবহার হচ্ছে, তাই তো? হ্যাঁ, প্রাণীদেহে তো অ্যান্টিবায়োটিকের ব্যবহার হয়েই থাকে এবং প্রাণীদেহে অ্যাকচুয়ালি অনেক রকম ভাবে অ্যান্টিবায়োটিকের ব্যবহার হয়। সাধারণত যেটা হয় সেটা হচ্ছে চিকিৎসার প্রয়োজনে, যেটাকে আমরা থেরাপিউটিক ব্যবহার বলি, যেখানে হুম সঠিক মাত্রায় অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয় চিকিৎসার কারণে। কিন্তু হুম এছাড়া হচ্ছে আরো দু ধরনের ব্যবহার আছে। একটাকে বলে মেটাফাইল্যাকটিক ব্যবহার, মানে এখানে কি হয়, অতিরিক্ত মাত্রায় অ্যান্টিবায়োটিক একটা প্রাণীকে দেওয়া হয়। ধরা যাক যে কোনো একটা দলের কোনো একটা প্রাণী হয়তো সংক্রামিত হয়েছে বা কিছু হয়তো ক্লিনিক্যাল সিমটম মানে এগুলো হয়তো দেখাচ্ছে, তো সেটা প্রতিহত করার জন্য এই জিনিসটা করা হয়। আরেকটা হয় প্রোফাইল্যাকটিক ব্যবহার, মানে এটা কি অনেকটা টিকার মতো, যে খুব কম ডোজে অ্যান্টিবায়োটিক এখানে অনেক দিন ধরে দেওয়া হতে থাকে যাতে কোনো রকম সংক্রমণ না হয়, এটা এই ধারণা থেকে এটা করা হয়। এছাড়া আরেকটা ব্যবহার আছে, সেটাকে বলে গ্রোথ প্রমোশনাল ইউজ, মানে অনেক জায়গাতে কি হয়, অ্যান্টিবায়োটিক প্রাণীকে এই কারণে দেওয়া হয় যাতে তাড়াতাড়ি তার গ্রোথ হয়, বিশেষ করে মুরগির ক্ষেত্রে এটা প্রযোজ্য। তবে আমরা যে পশ্চিমবঙ্গের সমীক্ষাগুলো করেছি তাতে আমরা দেখেছি যে মূলত কিন্তু পশ্চিমবঙ্গে শুধু চিকিৎসার প্রয়োজনেই অ্যান্টিবায়োটিকের ব্যবহার হয়, কারণ এখানে কি হয়, বড় বড় খামারের অস্তিত্ব খুব একটা নেই। তো ছোট ছোট খামার আর কি, প্রান্তিক চাষি ভাইরা হয়তো 1,000 মুরগি পালন করেন বা 5টা ছাগল এরকম টাইপের। তো সেখানে কিন্তু তারা গ্রোথ প্রমোশনাল ইউজ ব্যাপারটা তারা খুব একটা জানেন না, এবং ওই ধরনের অ্যান্টিবায়োটিক খুব একটা এখানে ব্যবহার হয় না। শুধুমাত্র চিকিৎসার প্রয়োজনে ব্যবহার হয় বা অনেক সময় প্রোফাইল্যাক্সিসের জন্য ব্যবহার হয়, মানে যাতে রোগ না হয় সেই কারণে অনেক সময় অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। আরেকটা অদ্ভুত জিনিস এখানে দেখা গেছে সেটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিকের তো একই অ্যান্টিবায়োটিকের দু রকম প্রিপারেশন বাজারে পাওয়া যায়। একটা তো মানুষের জন্য যেটা আমরা ব্যবহার করি, আর হুম একটা প্রাণীর জন্য। দেখবেন লেবেলে লেখা থাকে ওই ওষুধগুলোর গায়ে যে হুম কোনটা প্রাণীতে ব্যবহারের জন্য কোনটা মানুষের ব্যবহারের জন্য। কিন্তু দেখা যায় যে প্রাণীতে ব্যবহারের অ্যান্টিবায়োটিক সব জায়গায় পাওয়া যায় না। তো সেক্ষেত্রে কিন্তু মানুষের ব্যবহারের অ্যান্টিবায়োটিক গুলো কিন্তু প্রাণীতে সরাসরি ব্যবহার করা হয়। এখন এটার অনেকগুলো কারণ আছে। একটা কারণ তো অবশ্যই পাওয়া যায় না। দ্বিতীয় কারণ হচ্ছে যে যারা অ্যান্টিবায়োটিক দেন, তো তারা অনেক সময় মানুষের প্রিপারেশনটার উপর বেশি ভরসা করেন। তারা মনে করেন যে ওটা মানে ওটার মধ্যে সোজা কথা হচ্ছে যে ওষুধের মাত্রাটা সঠিকভাবে থাকে, এটা তারা আচ্ছা বিশ্বাস আচ্ছা করেন। আচ্ছা তো যে যে কারণে দেখা যাচ্ছে যে হুম মানুষের অ্যান্টিবায়োটিক সরাসরি প্রাণীর দিকে চলে আসছে। এই দুটো জিনিস আহ, এখানে বিশেষ করে পশ্চিমবঙ্গে এই দুটো জিনিস দেখতে পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর গ্রামেগঞ্জে এই অ্যান্টিবায়োটিকের মূল উৎস কি কি রয়েছে?
হ্যাঁ, গ্রামে-গঞ্জে অ্যান্টিবায়োটিকের একটা উৎস তো অবশ্যই খুচরো ওষুধ ব্যবসায়ী, যারা রিটেলার আর কি, যারা দোকান যাদের আছেন তারা তো অ্যান্টিবায়োটিক বিক্রি করেন। আর খুব দুঃখের বিষয় হচ্ছে যে অনেক সময় বিনা প্রেসক্রিপশনে বিক্রি করেন। হ্যাঁ, যদিও বেশিরভাগ তো এগুলো তাই দেখা যায়। বেশিরভাগ তাই দেখা যায়। এটা মানুষের ক্ষেত্রেও এবং ওরা সত্যি, নিজেরা ডাক্তারিও করে দেয় এবং তাতে করে দেখা যায় তো এই তো রেজিস্ট্রেশন তো হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে একদম বেশি একদম অ্যান্টিবায়োটিক ব্যবহার করে দিচ্ছে তারা। একদম একদম এখানে হ্যাঁ, হ্যাঁ, মানে বেশিও করেন কমও করেন। অনেকে হ্যাঁ, হয়তো হ্যাঁ, 5 দিনের কোর্স, কেউ হয়তো হ্যাঁ, বলে দিলেন যে 3 দিন খেলেই আপনার সেরে যাবে, আর খাওয়ার দরকার নেই। আর আচ্ছা, এটা এটা অনেক সময় ওনারাও বলেন, অনেক সময় ডিসিশন আমরাও নিয়ে থাকি, আমরা হ্যাঁ, নিজেদের হ্যাঁ, জন্য যে হ্যাঁ, আমার। সেটা আমরাও করে থাকি, কিন্তু এগুলো যে এখন ঠিক নয় সেটা বুঝতে পারছি। হ্যাঁ, এগুলো একেবারেই ঠিক নয়। আর এছাড়া তো অনেক সময় দেখা যায় যে কোম্পানি থেকে রিপ্রেজেন্টেটিভ যারা আছেন তারা হুম, হুম, সরাসরি অ্যান্টিবায়োটিক নিয়ে যারা প্রাণী চিকিৎসার সাথে যুক্ত তাদেরকে দিয়ে যান, এরকম একটা ব্যবস্থা আছে। আচ্ছা, আরেকটা তো সরকারি প্রাণী চিকিৎসা কেন্দ্র। সরকারি প্রাণী চিকিৎসা কেন্দ্রে অবশ্য সরাসরি অ্যান্টিবায়োটিক খুব একটা দেওয়া হয় না, কারণ যে ডাক্তারবাবুরা থাকেন ওনারা উচ্চশিক্ষিত এবং ওনারা ব্যাপারটা জানেন যে ওনারা অ্যাকচুয়ালি রোগের গুরুত্ব বুঝে তারপরে অ্যান্টিবায়োটিকের প্রয়োগ করেন। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, যে এই সরকারি প্রাণী চিকিৎসকের বাইরে একটা বিশাল বড় মহল আছে, যেখানে হুম, হুম, যাদেরকে আমরা প্যারাভেটেরিয়ান বলি আর কি। এনারা হুম, প্রাণী চিকিৎসার সাথে যুক্ত, কারণ রাত বিরেতে এনারা গ্রামে গঞ্জে অন্যতম ভরসা হিসেবে কাজ করেন। তো কিন্তু সমস্যা যেটা, যে এনাদের অ্যান্টিবায়োটিক ব্যবহার সম্বন্ধে প্রশিক্ষণ থাকে না, যার ফলে কি হয় যে অনেক সময় অতিরিক্ত মাত্রায় প্রয়োগ হয়, অনেক সময় কম মাত্রায় প্রয়োগ হয়ে যায়, এবং এই ডিউরেশনটা ঠিক মতো মেনটেন হয় না, যার ফলে যেটা 5 দিন করার কথা সেটা হয়তো 3 দিনে করে ওনারা শেষ করে দেন। এই জন্য ওনাদের একটা উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থার খুব দরকার, এবং একটা পরিষ্কার বাংলায় নির্দেশিকা তৈরি করা প্রয়োজন যে এই রোগ হলে এই অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে, এর বাইরে বেরোনো যাবে না। এটা মানুষের ক্ষেত্রে আছে, মানুষের ক্ষেত্রে ডেঙ্গু হলে কি করতে হবে তার পরিষ্কার নির্দেশিকা আছে, হুম। নিউমোনিয়া হলে কি করতে হবে সেটার নির্দেশিকা আছে। কিন্তু প্রাণীর রোগের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো নির্দেশিকা নেই। এটা তৈরি করা খুব দরকার। আচ্ছা, তাহলে আমরা এই যে একটা সমস্যার কথা শুনছি, তাহলে এটা থেকে বেরিয়ে আসার উপায় তাহলে কি কি রয়েছে? হ্যাঁ, এটা থেকে বেরিয়ে এসে প্রথম কাজটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিকের উপযুক্ত ব্যবহার করা, কারণ এটা তো একটা জীবনদায়ী ওষুধ, এবং হুম, কাজেই ছোটখাটো ব্যাপারে এটার ব্যবহারটা বন্ধ করতে হবে। এটা শুধু প্রাণী দেহে নয়, এটা মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য। যে অবশ্যই। এই যেমন আমাদের সামান্য সর্দি হলো, একটু জ্বর হলো, এই নিজে হুম, থেকেই অ্যান্টিবায়োটিক খাওয়ার যে প্রবণতা, এটা এটা হুম, বন্ধ করতে হবে। এবং যদি নিতে হয় তাহলে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন, তিনি যা পরামর্শ দেবেন সেই অনুযায়ী চলতে হবে। কারণ নিজে থেকে অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ না করলে এই বিক্রি বন্ধ করা সম্ভব নয়। কারণ আমাদের দেশে মানে সিস্টেমটা এমন ভাবে ছড়িয়ে আছে, নিয়ম কানুন আছে যদিও, কিন্তু সেটা ইমপ্লিমেন্টেশন হয় না, যার ফলে ওই প্রতিটা দোকানে ঘুরে ঘুরে দেখা যে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি হচ্ছে কিনা, এটা প্রায় অসম্ভবের পর্যায়ে পড়ে। এই জন্য আমাদের নিজে থেকে সচেতনতাটা বাড়াতে হবে। এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে প্রাণীতে রোগ যাতে না হয় সেই ব্যবস্থা কিছু নিতে হবে, যাতে অ্যান্টিবায়োটিকের ব্যবহারটা কমানো যায়। টিকাকরণ অবশ্যই তার একটা অন্যতম উপায়। সঠিক সময় সঠিক মাত্রায় টিকা যদি আমরা ব্যবহার করি এবং সেটা সরকারি প্রাণী চিকিৎসা কেন্দ্রে পাওয়া যায়, তাহলে কিন্তু অনেক রোগী আমরা প্রতিহত করতে পারি, তখন কিন্তু আর অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন পড়ে না। এছাড়া হচ্ছে বর্তমানে অ্যান্টিবায়োটিকের বিকল্প অনেক বেরিয়ে গেছে, যেগুলো বাজারে পাওয়া যায়, যেমন প্রোবায়োটিক, প্রিবায়োটিক, সিনবায়োটিক, পোস্টবায়োটিক। এগুলো দিয়ে বিশেষ করে মুরগি চাষের ক্ষেত্রে এগুলোর বহুল ব্যবহার হয় এখন। তো তাতে হ্যাঁ, আমরা কিন্তু অ্যান্টিবায়োটিক। প্রোবায়োটিকের ব্যবহার শুনেছি মাছ চাষের ক্ষেত্রেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। একটু যদি মাছের বুঝিয়ে বলেন যে ব্যাপারটা নিয়ে, কারণ আমাদের হাতে আরো বেশ কিছুটা সময় রয়েছে, আমরা আলোচনা করতে পারবো। হ্যাঁ, মাছের মাছের ব্যাপারটা আমি এখানে বলিনি। মাছের ক্ষেত্রে হ্যাঁ, কিন্তু বহুত প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিকের ব্যবহার হয়। আচ্ছা, প্রোবায়োটিক হচ্ছে অ্যাকচুয়ালি একটা মানে জীবন্ত উপকারী ব্যাকটেরিয়া। আচ্ছা, যেমন যেমন হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। হুম, হুম, ল্যাক্টোব্যাসিলাস সাধারণভাবে আমরা প্রতিদিনই হয়তো খাই, সেটা হচ্ছে টক দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে থাকে। হুম, তো যারা বাড়িতে পাতা টক দই প্রতিদিন খেয়ে থাকেন তারা কিন্তু এটার উপকার সম্বন্ধে জানেন, যে ল্যাক্টোব্যাসিলাস নিলে কি হয়, যে
প্রতিটা ব্যাকটেরিয়ার জন্য কোষের মধ্যে একটা রিসেপ্টর থাকে। তো ওই রিসেপ্টরটা ব্যাকটেরিয়াটা দখল করে নেয় কোষে ঢোকার জন্য, মানে কোষের মধ্যে ঢোকার জন্য এক ধরনের এটা প্রয়োজন। তো ল্যাক্টোব্যাসিলাস যদি রিসেপ্টর দখল করে নেয় তখন কিন্তু যেগুলো ক্ষতিকারক ব্যাকটেরিয়া তারা ওই রিসেপ্টর আর দখল করতে পারে না, যার ফলে এইভাবে তারা যে ক্ষতিকর ব্যাকটেরিয়া তার প্রভাবটাকে কমাতে সাহায্য করে। এই কারণে প্রোবায়োটিক ব্যবহার করলে তখন কিন্তু রোগ সংক্রমণের সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। আর সম্ভাবনা কমে গেলে স্বাভাবিকভাবেই অ্যান্টিবায়োটিকের ব্যবহারটাও কমে যায়। এটা হলো প্রোবায়োটিক। প্রিবায়োটিক হচ্ছে কি, যেটা ওই প্রোবায়োটিকের খাবার হিসেবে কাজ করে। যেমন শর্করা জাতীয় জিনিস যেখানে দেওয়া হয় তাতে ওই ধরনের ব্যাকটেরিয়াগুলোর যেন ঠিক মতো সংখ্যা বৃদ্ধি হয়। সিনবায়োটিক বলতে এই দুটোর কম্বিনেশন বোঝায়। এছাড়া হচ্ছে বর্তমানে পোস্টবায়োটিক বলে একটা ব্যবহার হয়, সেটা হচ্ছে কি যে ওই কোনো একটা জীবাণুর থেকে মানে কোনো একটা জীবাণুর কোনো একটা অংশকে নিয়ে এটা তৈরি করা হয়। সেটা জীবাণুর কোষ আবরণী হতে পারে, তার যে বেনিফিশিয়াল এফেক্ট গুলো সেগুলো দেখা যায়। তো এ নিয়েও আমরা বেশ কিছু কাজ করেছি এবং এতে দেখা গেছে যে মুরগির দেহে এগুলো যদি উপযুক্ত মাত্রায় প্রয়োগ করা যায় তাহলে কিন্তু মুরগির গ্রোথ ভালো হয়। এ কারণে মুরগিতে অ্যান্টিবায়োটিক দেওয়ার একটা প্রবণতা আছে, সেটার প্রয়োজন পড়ে না, মানে অ্যান্টিবায়োটিক না দিয়েই মুরগির গ্রোথ ভালো হয়। শুধু তাই নয়, মুরগির মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটাই বেড়ে যায়। তখন কিন্তু যে সাধারণ রোগগুলো মুরগিতে দেখা যায়, যেটা ইকোলাই সংক্রমণ হোক বা এই রানীক্ষেত ডিজিজ হোক, তো তার এগেনস্টে কিন্তু মুরগি নিজেই প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে এবং যার ফলে তখন আর অ্যান্টিবায়োটিক দেওয়ার কোনো দরকার থাকে না। যে কারণে এটা বর্তমানে বেশ জনপ্রিয় এবং বহু বিশেষ করে কমার্শিয়াল ফার্ম যারা, তারা কিন্তু দীর্ঘদিন ধরেই এখন এই প্রোবায়োটিক প্রিবায়োটিক ইত্যাদি তারা ব্যবহার করছেন। আর একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে প্রতিটা প্রাণী পালক যেন পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো যেন মেনে চলেন। মানে যেটাকে পরিভাষায় বলে বায়োসিকিউরিটি। বায়োসিকিউরিটি মানে জৈব নিরাপত্তা। জৈব নিরাপত্তা ব্যাপারটা কিছুই নয়, সেটা হচ্ছে যে আপনি যদি একটা মুরগি খামার করেন তো সেখানে ঢোকার আগে নিজের জামা কাপড়টা পরিবর্তন করে ঢুকুন। শুধু ফার্মে ঢোকার জন্য একটা জামা কাপড় রেখে দিন আলাদা করে, আর হাত পা এগুলো ধুয়ে ঢুকবেন। আবার বেরোনোর সময় একই প্রসেসটা মানে আপনাকে ফলো করতে হবে, যে ওই বাইরের জামা কাপড়টা পরবেন আর ভিতরের জামা কাপড়টা ওখানেই ছেড়ে আসবেন এবং বেরোনোর সময় হাত পা ধুয়ে আপনি বেরোবেন আর কি। যে পাত্রে ওদেরকে খাবার বা জল দেওয়া হয় সেগুলো যেন ভালো করে ধুয়ে জীবাণুমুক্ত করে, রোজ জীবাণুমুক্ত করা সম্ভব না হলেও সপ্তাহে 1-2 দিন কিন্তু জীবাণুমুক্ত করা দরকার। এবং পরিষ্কার পানীয় জল দিতে হবে, পরিষ্কার এবং বিশুদ্ধ পানীয় জল। যে পানীয় জল আপনি নিজে পান করেন সেইটাই খাওয়ান। এমন নয় যে ওকে পুকুর থেকে তুলে আপনি একটা জল দিয়ে দিলেন, তাহলে কিন্তু যে লাভের জন্য আপনি মুরগি পালন বা প্রাণী পালন করছেন তাহলে কিন্তু সেটা পাবেন না, উপযুক্ত মাত্রায় সেই লাভটা কিন্তু আসবে না। কারণটা আমি আগেই বললাম যে আমরা রিসেন্টলি এরকম একটা সমীক্ষা করে দেখেছি যে ছোট ছোট মুরগি খামারগুলোতে এই পানীয় জল কিন্তু একটা অন্যতম মানে উৎস হিসেবে কাজ করে, যেখানে জীবাণু থাকে আর জীবাণু থাকলেই তার মধ্যে এই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের জিনগুলো থেকে যায়। তো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর যে কোনো প্রয়োজনে আপনি নিকটবর্তী প্রাণী চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করুন, সরকারি প্রাণী চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করুন। তাহলে উপযুক্ত যে নির্দেশিকাগুলো আছে সেগুলো তারা আপনি পাবেন এবং সেগুলোকে মেনে চলতে পারবেন। এখন শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের কুপ্রভাবী প্রাণী পক্ষী আজ হচ্ছে ক্ষতিগ্রস্ত। ব্যাকটেরিয়া, ভাইরাস আর ছত্রাক পরজীবী
ব্যাকটেরিয়া ভাইরাস আর ছত্রাক পরজীবী প্রাণী পালনে ক্ষতি সাধন করছে এরা খুবই। ব্যাকটেরিয়া ভাইরাস আর ছত্রাক পরজীবী প্রাণী পালনে ক্ষতি সাধন করছে এরা খুবই। ব্যাকটেরিয়া ভাইরাস আর এদের দিনে দিনে পরিবেশে বদল, এদের দিনে দিনে পরিবেশে বদল হচ্ছে চরিত্র, বারে বারে অপপ্রয়োগ দামি ওষুধপত্র। এদের দিনে দিনে পরিবেশে বদল হচ্ছে চরিত্র, বারে বারে অপপ্রয়োগ দামি ওষুধপত্র। সংক্রমণে ক্রমে ব্যর্থ, সংক্রমণে ক্রমে ব্যর্থ চিকিৎসা সবই। সংক্রমণে ক্রমে ব্যর্থ চিকিৎসা সবই। ব্যাকটেরিয়া ভাইরাস আর ছত্রাক পরজীবী প্রাণী পালনে ক্ষতি সাধন করছে এরা খুবই। ব্যাকটেরিয়া ভাইরাস আর অ্যান্টিব্যাকটেরিয়াল ওষুধে হচ্ছে না নিস্তার, বাড়ছে ঝুঁকি মৃত্যুর হার, রোগ ব্যাধির বিস্তার। অ্যান্টিব্যাকটেরিয়াল ওষুধে হচ্ছে না নিস্তার, বাড়ছে ঝুঁকি মৃত্যুর হার, রোগ ব্যাধির বিস্তার। প্রাণী পক্ষীর অকাল মরণ রোগগ্রস্ত হয়ে আজ অর্থনীতি বিপর্যস্ত, রেজিস্ট্যান্স বিপর্যয়ে। প্রাণী পক্ষীর অকাল মরণ রোগগ্রস্ত হয়ে আজ অর্থনীতি বিপর্যস্ত, রেজিস্ট্যান্স বিপর্যয়ে। জরুরি অ্যান্টিবায়োটিক প্রয়োগ, সঠিক নিয়ম বিধি। অ্যান্টিবায়োটিক প্রয়োগ, সঠিক নিয়ম বিধি। ব্যাকটেরিয়া ভাইরাস আর ছত্রাক পরজীবী ব্যাকটেরিয়া ভাইরাস আর ছত্রাক পরজীবী প্রাণী পালনে ক্ষতি সাধন করছে এরা খুবই ব্যাকটেরিয়া ভাইরাস আর ছত্রাক পরজীবী ব্যাকটেরিয়া ভাইরাস আর ছত্রাক পরজীবী ব্যাকটেরিয়া ভাইরাস আর। এতক্ষণ শুনলেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান। সম্প্রতি আপনার কাজ নিয়ে কিন্তু অনেক লেখালেখি এবং চারিদিকে হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন মহলে আমরা দেখেছি, এবং যারা আপনাকে চিনি সবাই বেশ ভালো লেগেছে। একটু যদি আলোচনা করেন যে আপনার এই যে কাজকর্ম নিয়ে, হ্যাঁ, এত
যে সফলতার জায়গাটুকু যদি একটু তুলে ধরেন। হ্যাঁ, আমি আসলে মানে দীর্ঘ বেশ অনেক বছর ধরেই এই বিষয়টা নিয়ে কাজ করি। হ্যাঁ, হ্যাঁ। তো আগে আমরা শুধু প্রাণীতে কাজ করতাম, বিভিন্ন প্রাণীর মধ্যে এই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট জীবাণুগুলো কিভাবে আসছে, কিভাবে সংক্রমণ ঘটছে এবং পরিবেশ থেকে কিভাবে ছড়িয়ে পড়ছে, এই হুম, বিষয়গুলো আমরা দেখতাম। দেখতে দেখতে আমরা প্রথম দিকে আমরা যেটা ভেবেছিলাম যে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বাড়লেই বোধহয় জীবাণুর এটা বাড়ে, জীবাণু সংক্রমণটা বাড়ে এবং তার মধ্যে রেজিস্ট্যান্ট হওয়ার প্রবণতাও বাড়ে। কিন্তু সেটা করতে গিয়ে আমরা দুই ধরনের স্টাডি করেছিলাম। একটা হচ্ছে যে মুক্তাঙ্গন পদ্ধতিতে পালিত মুরগি আর খামারের মুরগি। খামারের মুরগির মধ্যে অ্যান্টিবায়োটিকের যথাযথ ব্যবহার হয়, কারণ তারা চিকিৎসার প্রয়োজনে অ্যান্টিবায়োটিক গুলো ব্যবহার করেন। মুক্তাঙ্গন পদ্ধতিতে পালিত মুরগি কিন্তু খুব একটা অ্যান্টিবায়োটিকের ব্যবহার হয় না, কারণটা চাষির ঘরে থাকে। চাষির ঘরে থাকে এবং চাষির উঠোনে এগুলো চড়ে বেড়ায়, সাধারণ যে দেশি মুরগি যেগুলো আমরা দেখতে পাই আর কি। তো স্বাভাবিকভাবেই এর মধ্যে কিন্তু ওই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জীবাণুর সংখ্যাটা কম, বা অনেক সময় প্রায় থাকে না বললেই চলে। কিন্তু এইটা করতে গিয়ে যখন আমরা শূকরের ক্ষেত্রে করি, তখন দেখা যায় যে শূকরের ক্ষেত্রে কিন্তু চিত্রটা একদম উল্টো। সেখানে কিন্তু মুক্তাঙ্গন পদ্ধতিতে পালিত শূকরে কিন্তু জীবাণু সংক্রমণ বেশি এবং তাদের মধ্যে ওই রেজিস্ট্যান্ট জিন থাকার প্রবণতাটাও অনেক বেশি। তার কারণ হচ্ছে এই যে এটা বললাম যে এই যে কাদা মাটির মধ্যে ওরা সংস্পর্শে আসে, সেখান থেকে এটা ছড়ায়। এরপরে আমরা বিভিন্ন প্রাণীতে দেখেছি, যেমন ব্রয়লার পাখি। ব্রয়লার হচ্ছে এক ধরনের ব্রয়লার, যেটা মোটামুটি প্রান্তিক চাষিরা পালন করেন। এটা পাহাড়ি অঞ্চলে বেশি দেখতে পাওয়া যায়। সেখানেও অ্যান্টিবায়োটিকের ব্যবহার খুব একটা হয় না, কিন্তু এই রেজিস্ট্যান্ট জীবাণু থাকে। হাঁসের ক্ষেত্রেও দেখা গেছে যে ঘরে পালিত হাঁস, সেখানেও ব্যাপারটা ওই একই রকম। আর হচ্ছে কম্প্যানিয়ন অ্যানিম্যাল। কম্প্যানিয়ন অ্যানিম্যাল মানে হচ্ছে বাড়িতে রাখা পোষ্য। এটা ঠিক মানে বাড়িতে রাখা পোষ্য বলতে যেগুলো শহরাঞ্চলে খুব বেশি থাকে, যেমন কুকুর বেড়াল। হুম, কুকুর বেড়ালের ক্ষেত্রে কিন্তু চিত্রটা এরকম যে সেখানে বহুল পরিমাণে অ্যান্টিবায়োটিকের ব্যবহার হয়, কারণ কুকুর বেড়াল যারা পোষেন, বিশেষ করে ভালো জাতের কুকুর যারা পোষেন আর কি, তো তারা অ্যান্টিবায়োটিক দেওয়ার বা সেই ক্ষমতাটা, আর্থিক ক্ষমতাটা তাদের থাকে। তো হুম, যার ফলে তারা প্রচুর পরিমাণে ব্যবহার করেন এবং প্রচুর পরিমাণে ব্যবহারের ফলে সেখানে কিন্তু এই রেজিস্ট্যান্ট জীবাণুর সংখ্যাটাও অনেক বেশি পরিমাণে থাকে, বেশি হয় অবশ্যই। অনেক বেশি হয় এবং এখান থেকে কিন্তু ছড়িয়ে পড়ার সম্ভাবনাটাও থেকে যায়। এবং এরকম বহু কেস রিপোর্ট আছে যেখানে পোষ্য থেকে এর দেহে তার পালক মানুষের শরীরে, পালনের মানুষের শরীরে চলে দেহের যাচ্ছে, মধ্যে, হ্যাঁ, মালিকের চলে বাড়ি যাচ্ছে, চলে যাচ্ছে। মালিকের গায়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আর আরেকটা ইন্টারেস্টিং গবেষণা আমরা বলবো, সেটা হচ্ছে হ্যাঁ, এটা আমরা করেছিলাম আন্দামানে। আন্দামানে হ্যাঁ, এখনো কিছু দুর্গম দ্বীপ আছে যেখানে হ্যাঁ, 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 মানব সভ্যতা এখনো খুব একটা পৌঁছায়নি আর কি। তো হ্যাঁ, বিভিন্ন আন্দামানে উপজাতির লোকজন থাকে সেখানে, উপজাতির লোকজন থাকেন। তো চারোয়া সম্প্রদায়। হ্যাঁ, হ্যাঁ, ওখানে ওই আইসিএ, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের একটা ইনস্টিটিউট আছে, ওরা এই নিয়ে হ্যাঁ, গবেষণা করে। তো ওদের সাথে হ্যাঁ, কোলাবোরেশন, একটা যৌথ গবেষণা ছিল। হ্যাঁ, তো ওরকম কিছু দ্বীপপুঞ্জে আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষ যারা কিছু দেশি মুরগি পালন করেন, এটাকে বলে নিকোবারি মুরগি। তো নিকোবার থেকে নিকোবরি মানে? নিকোবারি, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আন্দামান নিকোবর, ওই নিকোবর হুম, শব্দটা থেকে নিকোবারি বলে একটা প্রজাতি আছে মুরগির। হুম, হুম, তো আমরা ভেবেছিলাম যে ওটা রেজিস্ট্যান্ট জীবাণুর সংখ্যা খুব একটা হবে না, তার কারণ ওনারা অ্যান্টিবায়োটিক সম্বন্ধে জানেন না, কারণ সভ্যতা সেভাবে ওখানে পৌঁছায়নি। ওটা ওরা পৌঁছায়নি, অ্যান্টিবায়োটিক ঠিক। ব্যবহার সম্বন্ধে খুব একটা জানেনও না, ব্যবহার করেনও না। অদ্ভুতভাবে কিন্তু ওই নিকোবারি মুরগিগুলোর মধ্যেও কিন্তু রেজিস্ট্যান্ট জীবাণু পাওয়া যায় এবং সেখানে দেখা যায় যে ওখানে যে মানে জলাশয়, মাটি, এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে রেজিস্ট্যান্ট জীবাণু আছে। কোথা থেকে আসছে এটা ভাবতে ভাবতে দেখা গেল যে, কারণ মানব সভ্যতা তো পৌঁছায়নি, তাহলে এলো কোত্থেকে? তো ওই যে পরিযায়ী পাখি আছে, ওই পরিযায়ী হুম, পাখিগুলো এরা বিভিন্ন দেশ থেকে ঘুরে বেড়ায়, মানে এরা হুম, হুম, মূল ভূখণ্ড, মানে ভারতবর্ষের মূল ভূখণ্ড থেকে ওরা ওই দ্বীপপুঞ্জে যায় এবং এরা কিন্তু ওটাকে বহন করে নিয়ে যায়। আহ, তো এইভাবেও কিন্তু এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ব্যাপারটা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। তো পরিযায়ী পাখির এখানে একটা বিশেষ মানে গুরুত্ব আছে। পরিযায়ী পাখিকে হুম। মানে কন্ট্রোল করাটাও খুব মুশকিল, কারণ ওদেরকে না, এটা ধরাও করা যায় না। যাবে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটা কোনোভাবেই সম্ভব নয় ওদেরকে কন্ট্রোল করাটা।
হুম হুম হুম। আচ্ছা, আমরা তো অনুষ্ঠানে একটু এগিয়ে গেছি। আমাদের তো বিষয় প্রাণী পালন ও গ্রামীণ অর্থনীতিতে অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের প্রভাব। তো যদি এই যে সমস্যার কথা আমরা শুনছিলাম, এর সমাধানে সরকারি উদ্যোগ কেমন আপনার চোখে পড়ছে এবং কি কি রয়েছে যদি একটু আলোচনা করেন। হ্যাঁ, হ্যাঁ। সরকারি উদ্যোগ বলতে ভারত সরকার অনেকদিন আগে একটা জাতীয় কর্ম পরিকল্পনা নিয়েছিলেন, যেটাকে বলে হুম 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 ন্যাশনাল অ্যাকশন প্ল্যান। তো হুম সেখানে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স একটা তার একটা বিশেষ অংশ। এবং ওনারা কিন্তু এক স্বাস্থ্য নীতির উপর জোর দিয়েছিলেন। এক স্বাস্থ্য এক নীতি হচ্ছে পৃথিবী এক স্বাস্থ্য। এক পৃথিবী এক স্বাস্থ্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এক পৃথিবী এক স্বাস্থ্য নীতি হচ্ছে একটা বড় মানে ছাতার মতো, যেখানে মূলত হুম 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 আহ, মানুষের স্বাস্থ্য, প্রাণী স্বাস্থ্য, পরিবেশ আর সাম্প্রতিককালে উদ্ভিদটাও যোগ হয়েছে। তো এইগুলো নিয়ে যারা আচ্ছা। কাজ করেন তারা একযোগে একসাথে যাতে কাজ করেন। কারণ দেখা গেছে মোটামুটি 60%, 60%, 60% রোগী কিন্তু প্রাণী থেকে মানুষের দেহে আসে। আর এই তার সেই রোগের সাথে এই সমস্যাটাও ইদানিং যুক্ত হয়েছে, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। এটা হুম প্রাণী থেকে মানুষের আসছে, আবার মানুষ থেকেও প্রাণীর দেহে যায়, সেরকম ঘটনাও আছে। তো যে কারণে সবাইকে একসাথে কাজ করার তারা নির্দেশিকা দিয়েছেন। আর এছাড়া প্রতি বছরে বিশ্ব প্রাণী সংস্থা আছে, যেটা হচ্ছে ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিম্যাল হেলথ। তো এদের উদ্যোগে এই নভেম্বর মাসেই একটা সচেতনতা সপ্তাহ পালন করা হয়। আর প্রাণী চিকিৎসার জন্য সাম্প্রতিককালে ভারত সরকার কিছু নির্দেশিকা তৈরি করেছেন, যেটা আমি বলছিলাম আগে, যে রোগ অনুযায়ী কি অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত। এই ধরনের কিছু নির্দেশিকা তৈরি করার কাজ শুরু হয়েছে, কিছুটা হয়েছে, কিছুটা পাবলিশ হয়েছে, কিছুটা বাকি আছে। আর স্বাস্থ্য মন্ত্রক ভারত সরকারের কলিস্টিন বলে একটা অ্যান্টিবায়োটিক কিন্তু প্রাণীতে ব্যবহার সম্পূর্ণরূপে ব্যান করেছেন। কেন ব্যান করেছেন? কলিস্টিন হচ্ছে এমন একটা অ্যান্টিবায়োটিক যেটাকে বলা হয় যে লাস্ট রিসর্ট অ্যান্টিবায়োটিক। মানে বেঁচে থাকতে গেলে কিছু অ্যান্টিবায়োটিক তো আমাদেরকে জমিয়ে রাখতে হবে যাতে কাজ করে সেগুলো ভবিষ্যতের জন্য। তো এরকমই একটা গ্রুপের অ্যান্টিবায়োটিক হচ্ছে কলিস্টিন। সেই জন্য ওনারা এটা সম্পূর্ণভাবে প্রাণীতে ব্যবহার নিষিদ্ধ করেছেন। মানুষের ক্ষেত্রে শুধুমাত্র খুব মানে ক্রিটিক্যাল কন্ডিশনে এটাকে ব্যবহার করা যায়। এরকম দু তিনটে অ্যান্টিবায়োটিক যদি না আমরা সংরক্ষণ করতে পারি, এটা অ্যাকচুয়ালি অ্যান্টিবায়োটিক সংরক্ষণ বলে পরিচিত আর কি। তো না হলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে টিকিয়ে রাখা খুব মুশকিল। কারণ হুম হুম। সংক্রমণ তো বাড়ছেই, সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে, নতুন নতুন সংক্রমণ আরো আসছে। কিন্তু আমাদের হাতে কিন্তু অস্ত্র খুব একটা নেই, কারণ নতুন অ্যান্টিবায়োটিক কিন্তু সেভাবে আসছে না। 1980-85 যুগে যে অ্যান্টিবায়োটিক এসেছিল সেইগুলোই এখনো চলছে। তারপরে কিন্তু নতুন কোনো অ্যান্টিবায়োটিক আবিষ্কারের কথা কিন্তু সেভাবে জানা যায় না, এবং যার ফলে বাজারেও অ্যান্টিবায়োটিক সেভাবে নতুন অ্যান্টিবায়োটিক কিছু পাওয়া যায় না। তো কাজেই আমাদের কিছু অস্ত্র ভবিষ্যতের কথা ভেবে জমিয়ে রাখা, সংরক্ষণ করে রাখা এগুলো খুব দরকার। এবং সেই কারণে এবং কিন্তু হুম হুম হুম। আমাদের সচেতন হওয়াটা খুব প্রয়োজন। সচেতন হওয়াটা সব থেকে বেশি প্রয়োজন। তাহলে আমরা ঠিক, অনেকটা প্রতিহত করতে পারবো বিষয়টাকে। ঠিক। তাহলে ডক্টর সামন্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। নমস্কার। নমস্কার। শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ শুনছিলাম প্রাণী পালন ও গ্রামীণ অর্থনীতিতে অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের প্রভাব। আর এই বিষয়ে আলোচনা করছিলেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ভেটেরিনারি মাইক্রোবায়োলজির প্রধান ডক্টর ইন্দ্রনীল সামন্ত। রেডিও কলকাতার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান।